প্রথম জেলে যাওয়ার অভিজ্ঞতা কখন হয়েছিল? আপনি তো ছাত্র জীবন থেকেই রাজনীতি করেন। দুপুরবেলা আমি ফকিরাপুরের ওদিক থেকে ইউনিভার্সিটিতে যাব, একদম ঠাঠা রোদ, কোনো রিক্সা টিক্সা পাচ্ছিলাম না, বেবি ট্যাক্সি নাই। অনেকক্ষণ পরে রিক্সা পেলাম, রিক্সায় উঠে আমি ফকিরাপুর থেকে যাচ্ছি। ঠিক পল্টনের মোড়ে দেখলাম যে একজন ট্রাফিক পুলিশ হাত তুলল রিক্সা থামাবার জন্যে। আমার মন তো এমনিতে ভয় আছে, কারণ তখন খোঁজে পুলিশ, আমাদের জানি। আমি তাকে কিছু জিজ্ঞেস করবো, তখন দেখলাম যে ট্রাফিক রেড সিগন্যাল উঠেছে। তা আমাদের এই জন্যই হবে। পুলিশটার সামনে আসলো, এসে আমাকে বললো যে কোথায় যাবেন? আমি তো সামনে ইউনিভার্সিটি যাব, একটু নামেন। তখন আমাদের পুরো সন্দেহ হয়েছে। আমার রিক্সার হুডটা তুলে দেওয়া ছিল, আমি হুডটা ফেলে দিয়েছি। আমি যখন হুডটা ফেলে দিয়েছি, ট্রাফিক পুলিশ মানে একটা কমান্ডো টাইপের জাম্প করে রিক্সার ওই যে পাদানিটা তো যে যেখানে আমরা পা রাখি সাধারণত, ওর পর দাঁড়িয়ে গেছে। আমি অ্যাটেম্প্ট করেছি যে এইটাকে আমি ভেঙে যাব। হঠাৎ আমি দেখলাম দুই দিক থেকে চারটা করে পুলিশ উইথ স্টেইন গান আমার দিকে দৌড়ে আসছে। তখন বুঝতে আমার কিছু করার নেই। ওখানে গ্রেপ্তার করলো। ওখান থেকে এখন যেটা এখন নাই বোধহয়, এখন বোধহয় ব্যাংক করেছে, ওখানে ট্রাফিক বক্স ছিল, ওইখানে রেখেছে। ওখান থেকে পরে রামনা থানা জেল। ওই সময় আপনার কোনো মামলা ছিল নাকি ওই আন্দোলনের জন্য? না, মামলা ছিল না ওই সময়। তো মামলা দিয়ে গ্রেপ্তার করতে হবে এরকম ব্যাপার ছিল না। সেই সময় ব্যাপারটা ছিল যে গ্রেপ্তার করে ডিটেনশন দেওয়া যায়, তারপর ধীরে ধীরে মামলা দেওয়া হলো বা হলো না, সেটা অন্য কথা। তা আমাকে ওইবার যে গ্রেপ্তার করেছে, সেই গ্রেপ্তারের পরে কিন্তু কোনো মামলা টামলা দেওয়া হয়নি আমার নামে, কোনো রিমান্ডও হয়নি, কোনো জিজ্ঞাসাবাদ না, কোনো কিছু না। জেল খেটেছি প্রায় 26 মাস। তারপরে আমার অটোমেটিক্যালি রিট করা হয়েছিল, তার থেকে ছাড়া পেয়েছি। নিশ্চয়ই আপনি স্টুডেন্ট ছিলেন ওই সময়, এর আগে কখনো জেলে যাননি। ওই সময়টা কিভাবে আপনি নিজেকে খাপ খাওয়ালেন এই জেল জীবনের সাথে, অন্তরীণ জীবনের সাথে? মানে হয়েছে কি, ধরেন আমাকে যখন লক আপে দিয়েছে, জেলের ভেতরে যখন দিল তখন লক আপ হয়ে গেছে। তবে পুরা জেলটা সব বন্দিরা নিজের নিজের সেলে বা ওয়ার্ডে বন্দি আছে। আমি তার মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি, ঢুকলাম, ঢুকেই আমি মুগ্ধ হয়ে গেলাম। জেলগুলো তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, অনেক ফুলের গাছ থাকে। যদিও তখন চকবাজারে এই জেলখানাতে তেমন কিছু ছিল না, তারপরেও ছিল, গাছ টাছ যথেষ্ট ছিল। এখন তো আপনি যদি এই কাশিমপুর 1, 2 বা ইভেন ওখানে সিকিউরিটি যে জেল আছে, হাই সিকিউরিটি বলে 4 নম্বর, এগুলোর মধ্যে ঢুকলে একটা বাগান বাড়ির মতো মনে হবে। ভেতরে অত্যাচার নির্যাতন যাই থাক, ওইটা অন্যদিকের কথা। তো এইভাবে ঢুকে আমি হেঁটে হেঁটে, ওরা আমাকে জামাদার ছিল, নিয়ে গেল 15 সেলে। 15 সেলটা হচ্ছে ঠিক নিউ জেলের সাথে। নিউ জেল যেখানে ওই 4 নেতা নিহত হয়েছিলেন, সব নেতারা ওখানে থাকতেন আওয়ামী লীগের। আর এইখানে যে পাশে 15 সেল, এইখানে সব আমাদের পার্টি জাসদের নেতারা ছিলেন। ফলে আসলে আমি না কোনো সময় একাকিত্ব বোধ করি, যদিও খুবই জেলটা ওই সেলটা প্রচণ্ড গরম ছিল। আর প্রথম রাতে আমাকে 3টা ছালা দেওয়া হয়েছিল, মানে সেই ছালের ঝাড়লে ধুলায় পুরো ঘর অন্ধকার হয়ে যাচ্ছে। তা আমি জানলাম এটা কী, বলতে কম্বল। কম্বল মানে? তখন টিনের একটা বাটি, টিনের একটা থালা দিল, দিয়ে বললো এটাই ঘটি বাটি কম্বল, জেলখানার সম্বল। তাহলে এটা দিয়ে কী করবো, এই ছালা দিয়ে কী করবো? মানে একটা কম্বল বিছাবেন, একটা কম্বল ভাঁজ করে বালিশ বানাবেন, আর একটা কম্বল গায়ে দেবেন। আমি বললাম এই কম্বল গায়ে দেওয়া যাবে কীভাবে? বললো এটাই সবাই করে। দেখ আমি কম্বলটা গায়ে দিতে পারিনি, বসেছিলাম আর ভাবছি এটা কার মধ্যে পড়লাম। পরে দেখলাম আত্রাই খ্যাত ওহিদুর রহমান, উনি পরে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন, এমপি হয়েছিলেন। তারপরে এক এক করে বিভিন্ন জন কথাবার্তা বলতে লাগলেন, ওই চিৎকার করে করে ওনারা প্রশ্ন করছে আমি কীভাবে অ্যারেস্ট হলাম। এই বলতে বলতে সময়টা পার হয়ে গেল। তারপরে আমি ওই মেঝেতে, যেটা খুবই ময়লা ছিল, ওর মধ্যেই বসে দেয়ালে হেলান দিয়ে ঘুরে গেলাম। এই সকালবেলা 6টার মধ্যে লক আপ খুলে দেয়। লক আপ খোলার সাথে সাথে এই পার থেকে আওয়ামী লীগের নেতা যারা ছিলেন, শেখ আব্দুল আজিজ,
আব্দুল সামাদ আজাদ, তারপরে কোরবানি, এরকম সবাই আমার সাথে আমাকে দেখার জন্য আসতেন আর কি। কথাবার্তা হলো, মানে এইভাবে চলতে শুরু করলাম। খুব যে খারাপ লেগেছিল প্রথম তা বলবো না। তখন সামরিক শাসন ছিল, জিয়া রহমান সাহেব আছেন, জি। তো ওটা তো প্রথম দিনের আপনি বললেন, কিন্তু 26 মাস তো দীর্ঘ সময় আপনি কোন কোন কাজগুলো ওখানে করেছিলেন মনে পড়ে? মানে আমাদের তখন জেলের মধ্যে স্টাডি সার্কেল ছিল। স্টাডি সার্কেলে সকালবেলা হয়তো নাস্তা রাস্তা করে বসে যেতাম 8টা-9টার মধ্যে, লাঞ্চ পর্যন্ত ওটাই হতো। বিকেল বা দুপুরটা রেস্ট দিতাম, বিকালবেলা তো 6টার আগে লক আপ হয়, এই সময়টা হাঁটাহাঁটি করতাম। ঢাকা জেলে খুব ভালো একটা লাইব্রেরি ছিল, এখনও হয়তো আছে, এখনও কেরানীগঞ্জে কী হয়েছে তা জানি না। অনেক পুরনো দামি বই ছিল, ওইসব বই পাওয়া যেত, পড়তাম। তখন অবশ্যই এরকম করে পত্রিকা পাওয়া যেত না, টিভি পাওয়া যেত না, রেডিও পাওয়া যেত না। এখন তো সব পাওয়া যায়, এখন তো টেলিফোনও আছে। তো ওই পড়তাম, আর সঙ্গে গল্প করতাম, চলতাম। একাকিত্ব তো মাঝে মাঝে খুবই পেত নিশ্চয়ই, কিন্তু বয়সটা তখন এরকম কম ছিল। আমার বয়স তখন হার্ডলি কত, ওই 24-25, আমার মনে নেই, 1-2 বছর এদিক ওদিক হতে পারে। মানে তখন এক ধরনের রোমাঞ্চের ভাবও ছিল, একটা রোমান্টিক ব্যাপার, জেলের মধ্যে আসছি, এত সব বড় বড় নেতাদের সাথে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে, ভালোই ছিল। শেষের দিকে, একদম শেষের দিকে আমাকে পাঠিয়েছিল চিটাগং জেলে। ওইটা খুব টাফ ছিল, বিকজ ওই সেলটা এতই সেগ্রিগেটেড, মানে বিচ্ছিন্ন ছিল যে এক সেলের লোকের সাথে আরেক সেলের লোকের দেখা হতো না। পেছনে ছিল ওই তারকেশ্বর দস্তিদার, সূর্য সেনদের ফাঁসি যে হয়েছে, ওই ফাঁসি কাঠটা মানে একটু ভীতিকরই ওইটা, ওইখানে বেশ কষ্ট পেয়েছি। তাও আবার শেষের দিকে যশোরের সাধারণ সম্পাদক ছিল আসম রব, তখন উনি একটা ওয়ার্ড, বেশ বড় একটা ওয়ার্ড নিয়ে সামনে, মানে একদম খটখটা মাটি ছিল, উনি পরিশ্রম করে বাগান করেছিলেন, উনি নিয়ে গেছিলেন আমাকে। সো আমরা 2জন ছিলাম। আর তখনকার বয়সে বোঝেন তো, রব ভাই আমার নেতা, তো তখন উনি যশোরের নেতা এবং দেশে খুব বিখ্যাত লোক, মানে ওনার সাথে থাকতে পেরে আমার সবাই আনন্দেই কেটে গেছে। ওইখান থেকে পরে রিলিজ হয়ে গেছি।